দর্শক, এখন রয়েছে দেশের পুঁজিবাজার পরিস্থিতি নিয়ে বিশেষ আলোচনার জন্য আমাদের শুরুতে উপস্থিত রয়েছেন দ্য ইনস্টিটিউট অফ কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্টস অফ বাংলাদেশ ICMEB এর সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ সেলিম। দর্শক, আপনারা আমাদের সঙ্গে আলোচনায় যোগ দিতে পারবেন 8189-511 অথবা 8189-512 নম্বরে ফোন করে। আপনাকে স্বাগত আমাদের আজকের আলোচনায়। ধন্যবাদ। আমরা পুঁজিবাজারের খবরগুলো শুনছিলাম, মোটামুটি একটা পজিটিভ ট্রেন্ড এখন পর্যন্ত বজায় রয়েছে। ওভারঅল সার্বিক বিবেচনায় পুঁজিবাজার পরিস্থিতি কেমন দেখছেন আপনি? আসলে এটা তো রোজার মাস, সেই অনুসারে আপনার অথবা সার্বিক দিক যদি আমরা একটু পর্যালোচনা, গতকালকে যে টার্নওভার সেটা ছিল 494 কোটি টাকার মতো। সো এখন যেহেতু রোজার মাস, অনেকে দেখেন ঈদ করবেন, অনেকে আবার ধরেন যাদের কিছু শেয়ার আছে সেটাও তারা কিছুটা প্রফিট আছে সেটা সেল করবেন, হয়তোবা 1-2 দিনের ভিতরে এটা একটু বাড়তে পারে। আচ্ছা। আর তারপর এখন যেহেতু ইন্টারিম ডিভিডেন্ড তো দিবে, সুতরাং এই জন্য অনেকে শেয়ার কিনতে আগ্রহী হবে। সুতরাং আমি মনে করি যে আগামী 1-2 মাস ট্রেন্ডটা ভালোই যাবে। আচ্ছা, আমি একটু আসতে চাই, আজকে আমরা ফিনান্সিয়াল রিপোর্টিং অ্যাক্টের বিষয়গুলো নিয়ে কথা বলতে চাইবো। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় এটি, পুঁজিবাজার বা আমাদের যে কোনো কোম্পানির আর্থিক স্বচ্ছতার ক্ষেত্রে, এবং বিশেষ করে পুঁজিবাজারকে ঘিরে অনেক দিনের প্রত্যাশা ফিনান্সিয়াল রিপোর্টিং অ্যাক্ট হচ্ছে না, শেষ পর্যন্ত খসড়া অনুমোদন হলো। তবে তারপরে এটি নিয়ে শুরু থেকে কিছুটা দ্বিমত ছিল, এখনো সেই জায়গাটা এখনো আমরা খুব একটা পরিষ্কার হতে পারছি না। একটা মিশ্র প্রতিক্রিয়া রয়েছে, একটি পক্ষ চাচ্ছেন এটা হোক, কয়েকটি পক্ষ চাচ্ছেন না হোক। আসলে সমস্যাটা কোথায়? আসলে যে ফাইন্যান্সিয়াল রিপোর্টিং অ্যাক্ট যেটা, এটা কিন্তু সবাই চায় এটা হোক, কারণ আপনি দেখেন স্বচ্ছতা, জবাবদিহিতার জন্য এবং পুঁজিবাজারকে শক্তিশালী করার জন্য, অর্থনীতিবিদ শক্তিশালী করার জন্য ফাইন্যান্সিয়াল রিপোর্টিং অ্যাক্ট প্রয়োজন আছে। সুতরাং এখানে কারো কোনো দ্বিমত নেই, প্রত্যেকটা সরকারের যথেষ্ট সদিচ্ছা রয়েছে, সরকারের সদিচ্ছা আছে, এবং এটা নিয়ে ICMEB আমরা প্রথম থেকে কাজ করতেছি যাতে এটা হয়। তো আপনি সেটা জানেন যে প্রথম থেকেই কিন্তু একটা পক্ষ, বিশেষ করে আমি বলবো যে ICB, তারা কিন্তু এটা চাচ্ছিল না, এবং এই ধরনের তারা চাচ্ছে যে তাদের যে সেলফ রেগুলেটরি রিজিম যেটা, সেটা কিন্তু এখন ধরেন বিশ্বে কোথাও নাই। আমেরিকাতে বলেন, USA তে বলেন, UK তে বলেন, অস্ট্রেলিয়া, কানাডা, সব দেশে কিন্তু এখন এই ওভারসাইট বডি, অ্যাকাউন্টিং এন্ড ওভারসাইট বডি কিন্তু গঠিত হয়েছে। সুতরাং সেলফ রিজিম এই জিনিসটা নাই, কিন্তু আমাদের যে ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্টেন্টস অফ বাংলাদেশ, তারা কিন্তু এখান থেকে সরে আসতে চাচ্ছে না। প্রথম থেকে তারা এটা বাধা দিতে ছিল, 2013-তে তারা এটা যাতে পাস না হয় সেটার জন্য অনেক কাজ করছিল, এবং মাননীয় অর্থমন্ত্রী এটা যখন আগাইতে ছিল তার বিরুদ্ধেও তারা বিভিন্ন প্রচারণা চালিয়েছিল। এখন এটা যাই হোক, এটা প্রায় শেষ পর্যায়ে, আপনারা জানেন যেটা পার্লামেন্টেও গিয়েছিল, এবং সেখানে সংসদীয় কমিটি মতামত দিয়েছে, এবং সুন্দরভাবে জিনিসটা ছিল। কিন্তু তারা তারপরে বিভিন্ন পত্র পত্রিকা, বিভিন্ন বিজ্ঞাপনের মাধ্যমে জিনিসটাকে আবার এটাকে বিভ্রান্ত করতেছে, জনগণকে এবং জাতিকে বিভ্রান্ত করতেছে। আমি মনে করি যে টোটালি এটা তাদের, যাতে ফাইন্যান্সিয়াল রিপোর্টিং একটা যাতে না হয়, এটি বা এটা ডিলে করা যায়, এটি তাদের আসলে আমি একটু স্পেসিফিক জানতে চাই যে কোন কোন জায়গায় তাদের দ্বিমত রয়েছে বা তারা প্রবলেমস মনে করছেন বলে আপনারা জানেন। যে 2008-এ কিন্তু এটা অধ্যাদেশ হয়েছিল ফাইন্যান্সিয়াল রিপোর্টিং অ্যাক্টের উপরে, এবং 2012 এবং 2013-তেও কিন্তু এটা মন্ত্রিসভা ক্যাবিনেটে পাশ হয়েছিল। জাস্ট তখন বর্তমান সরকারের মেয়াদ শেষ হওয়ার কারণে কিন্তু এটা তখন পার্লামেন্টে যেতে পারেনি। এটা তার পরবর্তীতে এটা এখন সংসদে গেছে। এখন তাদের যে কনফ্লিক্টটা বা তাদের যে, সেটা আমি স্পষ্টভাবে বলতে চাই, সেটা হলো যে আপনি জানেন যে যারা 2 প্রফেশনাল ইনস্টিটিউট ইন দ্য কান্ট্রি, এবং দুইটাই কিন্তু গভর্নমেন্টের অনুমোদিত, বাণিজ্য মন্ত্রণালয়ের আওতাধীন। এটা হলো ইনস্টিটিউট অফ কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্টস বাংলাদেশ ICMEB, ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্টেন্টস অফ বাংলাদেশ, দিস 2, এবং যারা 2 প্রফেশনাল বডি, একটা হলো ICMEB দেন ICB। শুধু এখন তাদের যেই তাদের যে বক্তব্য, সেটা হলো যে ফাইন্যান্সিয়াল রিপোর্টিং অ্যাক্টে প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট বলতে এখানে শুধু ICB থাকবে, ICMEB থাকবে না, এবং প্রফেশনাল অ্যাকাউন্টেন্সি প্রতিষ্ঠান বলতে ICMEB থাকবে না, শুধু ICB থাকবে। সুতরাং এটা তো একটা যুক্তিসঙ্গত কোনো ব্যাপার নয়। আর এখানে তারা যে জিনিসটা অপব্যাখ্যা যেটা দিতে চাচ্ছে, আপনি জানেন যে কোনো সংজ্ঞা, যেমন ডক্টর ইজ এ ডক্টর, ইঞ্জিনিয়ার ইজ এ ইঞ্জিনিয়ার, কিন্তু এখানে যেমন ডক্টরের ভিতরে বিভিন্ন স্পেশালিস্ট আছে, তাই না, বিভিন্ন ক্যাটাগরি আছে, মেডিসিন স্পেশালিস্ট আছে, হার্ট স্পেশালিস্ট আছে, ইঞ্জিনিয়ার ভিতরে সিভিল ইঞ্জিনিয়ার আছে, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার আছে। সুতরাং অ্যাকাউন্টেন্ট ইজ দ্য অ্যাকাউন্টেন্ট। সেখানে যেটা থাকতে পারে, স্পেশালাইজেশন থাকতে পারে। যেমন আমরা উই আর দ্য স্পেশালাইজড ইন কস্ট এন্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্ট, দে আর স্পেশালাইজড ইন অডিটিং। সুতরাং সংজ্ঞার ভিতরে প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট বলতে আপনি যেটা সর্ববিদিত, যেটা
সেটা কিন্তু মানে এবং এই যে খসড়া অনুমোদন হয়েছে সেখানে তো এটি স্পষ্টীকরণ স্পষ্ট দেয়া করা। আছে। এবং এখানে আমি যেটা বলতেছি, যেটা মন্ত্রী পরিষদে এবং আপনার সংসদীয় কমিটিতে যেটা পার্লামেন্টে গেল, সেখানে কিন্তু 18 ধারায় কিন্তু স্পষ্টভাবে বলা আছে যে এখানে বলা আছে অ্যাকাউন্টেন্সি প্রতিষ্ঠান, এখানে বলা আছে যে দুইটা প্রতিষ্ঠান, একটা হলো আইসিএমএবি আর একটা হলো আইসিএবি, এবং এটাও বলা আছে যে আইসিএবি করবে ফাইন্যান্সিয়াল অডিট এবং আইসিএমএবি করবে কস্ট এন্ড ম্যানেজমেন্ট অডিট। সুতরাং এখানে কিন্তু অলরেডি সংঘর্ষ হওয়ার কোনো সুযোগ নেই। আবার এখানে বলা আছে যে অডিটেড তালিকাভুক্তিকরণ, কারণ এখানে যারা ফাইন্যান্সিয়াল রিপোর্টিং এর আন্ডারে, এখানে যারা অডিটর যারা হবেন ফাইন্যান্সিয়াল মানে এফআরসির আন্ডারে, তাদের কিন্তু তালিকাভুক্ত করতে হবে। সেই তালিকাভুক্ত কিন্তু চার্টার্ড অ্যাকাউন্টেন্টরা হবেন। সুতরাং এখানে কস্ট এন্ড ম্যানেজমেন্টের এখানে তালিকাভুক্ত হওয়ার কোনো সুযোগ নেই। আবার তারা একটা অপব্যাখ্যা দিচ্ছেন যে এখানে কস্ট অডিটকে এখানে মানে ইনক্লুড করা আছে, কিন্তু আইনের কোন ধারায় কস্ট অডিটকে ইনক্লুড করা নেই, এবং কস্ট অডিট ইজ নট দ্য পার্ট অফ দ্য মানে ফাইন্যান্সিয়াল রিপোর্টিং। তো এই যে মানে তারা অ্যাকাউন্টিং যে সিস্টেম, মানে হিসাব রক্ষণ প্লাস আপনার হলো যে অডিট এবং প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট, এই তিনটা শব্দকে তারা একটা মানে এক করে ফেলা করে মানে এটাকে একটা মানে কনফিউজ তৈরি করতেছেন, কিন্তু তারাও জানেন জিনিসটা, কিন্তু তারা ইচ্ছাকৃতভাবে করতেছে যাতে এটা ডিলে হয় জিনিসটা। তারপর আমরা আশা করব যে যেহেতু বিষয়টি নিয়ে আমাদের সরকারও রয়েছেন, জানছেন, এবং সেই বিষয়টি অবশ্যই সুন্দর একটি সমাধান আসবে। এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে উদ্দেশ্য নিয়ে এটি পরিপালন করতে চাচ্ছি আমরা, পুঁজিবাজার বা অডিট রিপোর্টগুলো স্বচ্ছতা জবাবদিহিতা বাড়ানোর জন্য, সেই উদ্দেশ্যটা কিন্তু আমরা চাই যে সফল হোক। আমি অ্যাড করি, আপনি দেখেন যে 2008-এ যে আপনার যে অর্ডিন্যান্সটা হলো, সেখানে তো একইভাবে প্রফেশনাল অ্যাকাউন্টেন্টের সংজ্ঞায়িত করা আছে এবং প্রফেশনাল ইনস্টিটিউটের সংজ্ঞায়িত কিন্তু ছিল। এবং 2013-তে মাননীয় প্রধানমন্ত্রী আপনি ক্যাবিনেটে যেটা পাশ করেছিলেন, মানে সেখানেও কিন্তু আপনার প্রফেশনাল একইভাবে ছিল। এবং এখন যে সংসদীয় কমিটি যেটা করলো, ওইটার আলোকে কিন্তু সংসদীয় কমিটি এটা করছে। সুতরাং এখানে কোনো দ্বিমতের আসলে, এবং তারা আরেকটা জিনিস তারা প্রচার করতেছেন, সেটা হলো যে মানে বিশ্বের অন্যান্য জায়গায় মানে এখানে মানে কস্ট এন্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টকে ইনক্লুড করে না, কিন্তু জিনিসটা কিন্তু ঠিক না। যেমন আপনি যদি এফআরসি ইউকে তে দেখেন, সেখানে কিন্তু সিমা যেটা মানে চার্টার্ড ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্টস, দে আর অলসো ইনক্লুডেড ইন এফআরসি। মানে সেখানে কিন্তু দুইটা স্কিম, একটা হলো এরকম উদাহরণ শুধু আমাদের দেশেই নেই, পৃথিবীর অন্য দেশে আছে। মানে এবং কানাডাতে একই অবস্থা। কানাডাতে এখন আরো অনেক উদার হয়ে গেছে। কানাডাতে ধরেন তাদের যে পাবলিক অ্যাকাউন্টেন্সি অ্যাক্ট 2004, সেখানে কিন্তু 3টা প্রফেশনাল ইনস্টিটিউট, এটা হলো সিজিএস সার্টিফাইড জেনারেল অ্যাকাউন্টেন্টস, তারপর হলো চার্টার্ড অ্যাকাউন্টেন্টস অফ কানাডা এবং হলো ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্টস অফ কানাডা। 3 ইনস্টিটিউটই কিন্তু আপনার একসাথে কাজ করতেছে, এবং নাও দে আর মানে টার্মড অ্যাজ এ সিপিএ, চার্টার্ড প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট। তো সেক্ষেত্রে আমাদের দেশের সমস্যার কথা না, আমরা আশা করবো এটা সুন্দর একটা সমাধান আসবে। আপনাকে ধন্যবাদ। আমরা আবারও আলোচনায় ফিরবো, তবে ছোট্ট একটা বিরতি নিচ্ছি আমরা। দর্শক, এবারে নিচ্ছে একটা বিরতি, ফিরে আসবো আবার অতিথির সঙ্গে আলোচনায়। ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন।